Hello, my dear students. Today we will be discussing about Class 7 English Version National Curriculum, Chapter 2, Science, Cellular Organization of Plant and Animal. Class 7 এর বিজ্ঞান বিষয় সেলুলার অর্গানাইজেশন প্ল্যান্ট এন্ড অ্যানিমাল এই চ্যাপ্টার নিয়ে আজকে চলো আমরা আলাপ আলোচনা শুরু করি। In natural environment, one can observe many similarities and dissimilarities amongst various plant and animal, irrespective of their size, structure and activities. তাহলে বলতেছে যে নর্মাল ন্যাচারাল পরিবেশে একজন মানুষ বিভিন্ন ধরনের সিমিলারিটি অর্থাৎ সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য এগুলো লক্ষ্য করতে পারে এবং ভেরিয়াস প্ল্যান্ট এন্ড অ্যানিমাল উদ্ভিদ এবং প্রাণীতে ইররেসপেক্টিভ অফ দেয়ার সাইজ স্ট্রাকচার এন্ড অ্যাক্টিভিটিস তাদের যে বডির সাইজ আছে, গঠন আছে কিংবা কার্যক্রম আছে সেগুলোর বাদেও দ্য মেইন সিমিলারিটি ইজ দ্যাট দ্য বডিজ অফ দ্য অর্গানিজম আর কম্পোজড অফ সেল। সবচেয়ে বড় সিমিলারিটিটা হচ্ছে সব অর্গানিজমের বডি সেল দিয়ে গঠিত। সেল হচ্ছে কি স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অর্গানিজম। ওকে, তাহলে সব কিছুর বডি, সব প্রাণী অথবা উদ্ভিদ যাই হোক না কেন, যে কোনো অর্গানিজমের বডি সেল দিয়ে গঠিত। For last few centuries, scientists made many research work on structure, shape, nature and other areas of organization. Structure of all cell of one single organism is not similar, rather different. তাহলে বলতেছে যে সিঙ্গেল অর্গানিজমে সকল সেলের গঠনও কিন্তু সিমিলার না, বরং ভিন্ন ভিন্ন। মানে একটা সিঙ্গেল অর্গানিজম কিন্তু তারও ভিন্ন ভিন্ন ধরনের সেল থাকতে পারে। We shall discuss cell structure, but all organelles described in the following pages are not found in a single cell. তাহলে আমরা সেল এর স্ট্রাকচারটা ডিসকাস করব, আলোচনা করব, কিন্তু সব অর্গানেলি যেগুলো আমরা পরবর্তীতে এই বইয়ে যতগুলো অর্গানেলি দেওয়া আছে বা অঙ্গাণুর নাম দেওয়া আছে সবগুলো কিন্তু একটা সিঙ্গেল সেলে পাওয়া নাও যেতে পারে। ঠিক আছে, কারণ একটা সিঙ্গেল সেলের মধ্যেই সকল অর্গানেলি থাকতেও পারে, নাও থাকতে পারে। সাপোজ প্ল্যান্ট সেলে এক ধরনের অর্গানেলি আছে, আবার অ্যানিমেল সেলে তার চেয়ে ভিন্ন ধরনের অর্গানেলি আছে। কিন্তু বর্ণনার সুবিধার্থে হচ্ছে তোমাকে সব অর্গানেলি সম্পর্কে হালকা ধারণা দেওয়া হয়েছে। So one cell is reconstructed with all organelles in it which are found in various cells. তাহলে বলতেছে যে একটা সেলকে পুনরায় গঠন করা যাবে সব অর্গানেলি দিয়ে which are found in various cells, যেগুলো ভিন্ন ভিন্ন সেলও আছে। The idea scientists got about a cell from a compound light microscope was confirmed and elaborated when electron microscope was invented. তাহলে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ যেটাকে আমরা সাধারণ মাইক্রোস্কোপ বলি, সেই সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে সায়েন্টিস্টরা যে আইডিয়াটা পেয়েছিল সেটা কিন্তু কোনো সায়েন্টিফিক ডাটা ছিল না, জাস্ট একটা আইডিয়া ছিল। অর্থাৎ কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ দিয়ে সায়েন্টিস্টরা যে আইডিয়াটা পেয়েছিল দ্যাট ওয়াজ কনফার্মড অ্যান্ড ইলাবোরেটেড, সেই আইডিয়াটা কি হয়েছে, কনফার্ম মানে নিশ্চিত করা গেছে, এবং ইলাবোরেটেড অর্থাৎ বিস্তৃত করা গেছে। অর্থাৎ যে আইডিয়াটা সায়েন্টিস্টরা প্রথমে নিয়েছিল কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপের মাধ্যমে, সেই আইডিয়াটাই নিশ্চিত হওয়া গেছে এবং সেই আইডিয়াটাকে আরো বিস্তৃত করা গেছে ডিউ টু when ইলেকট্রন মাইক্রোস্কোপ ওয়াজ ইনভেন্টেড, যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কৃত হয়েছে তারপরে। In this context, discussion on typical cell being are initiated. এইখানে আমরা একটা টিপিক্যাল সেল হচ্ছে সাধারণ, টিপিক্যাল মানে সাধারণ একটা সেলের বিষয়ে আমরা আলোচনা করব। লেসন 1 and 2, ডেসক্রিপশন অফ এ প্ল্যান্ট সেল, অর্থাৎ একটা উদ্ভিদ কোষের বর্ণনা। Body of all organism is composed of one or more cells. A typical plant cell comprises of two parts, cell wall and protoplasm. এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট যে একটা প্ল্যান্ট সেলে মেইন দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সেল ওয়াল এন্ড প্রোটোপ্লাজম। সেল ওয়াল কিন্তু অ্যানিমেল সেলে থাকে না, সেল ওয়াল অ্যাবসেন্ট ইন অ্যানিমেল সেল। ওকে, এর জন্য সেল ওয়ালটা হচ্ছে আমার প্ল্যান্ট সেলের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য। এখন দেখো সেল ওয়াল
In plant cell, there is a hard and thick non-living wall which is called cell wall. It is composed of cellulose. তাহলে cell wall is composed of কি? Cellulose. MCQ তে আসতে পারে। Animal cell do not have this wall, যেটা তোমাদের বললাম। এতে animal cell, এতে absent। তাহলে cell wall is absent in animal cell. It is covered with thin membrane called plasma membrane. তাহলে cell wall is covered with plasma membrane. The main function of the cell wall is to protect the living part of the cell and delimiting the boundary of the cell. আচ্ছা, তাহলে বলতেছে যে মেইন ফাংশনটা কি? প্রোটেক্ট দ্য লিভিং পার্ট অফ দ্য সেল, সেলের লিভিং যে পার্টটা আছে সেটাকে প্রোটেক্ট করা, এবং ডিলিমিনেটিং দ্য বাউন্ডারি অফ দ্য সেল, সেলের বাউন্ডারি কতটুকু হবে সেটাকে সে ডিফাইন করবে। মনে করো এই হচ্ছে আমার একটা লিভিং সেল, হ্যাঁ, এই হচ্ছে তার নিউক্লিয়াস, এই হচ্ছে তার যে ক্রোমাটিন ফাইবার্স আছে সেগুলা, তারপর এখানে বিভিন্ন অর্গানেলি আছে। এখন সেল ওয়ালটা হচ্ছে এই সেলের বাইরের একটা ওয়াল, হ্যাঁ, পর্দা, যেটা which is made up of cellulose, যেটা সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে এই পর্দাটা থাকার কারণে সুবিধা কি হইলো? একটা হচ্ছে ভিতরে যে লিভিং থিং গুলো আছে সেগুলো কি বাইরের চাপ থাকে, বাইরের প্রেসার থেকে কিন্তু সে রক্ষা করতেছে, তাই না? বাইরে একটা শিল্ডের মতো সে দাঁড়ায় আছে। আরেক ভাবে হচ্ছে সে কি করতেছে, এই সেলের স্ট্রাকচারটা কি হবে, তার সাইজটা কি হবে, সেটা সে ডিফাইন করতেছে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, চলো তারপরে টপিকে যাই। প্রোটোপ্লাজম। Protoplasm is a semi-solid jelly-like sticky and granular living substance. তাহলে এটা হচ্ছে কি? Semi-solid jelly-like sticky তারপর হচ্ছে granular living substance. Granular মানে কি? দানা দানা। ওকে, তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে সেমি-সলিড অর্থাৎ অর্ধতরল মানে একেবারে তরল না, একেবারে পানির মতো না, কিছুটা শক্ত কিছুটা নরম। আমরা অনেকে ওই যে লিচি ড্রিঙ্ক খাইছি না, বা তোমার ড্রিঙ্কও, ওই ড্রিঙ্কোর মধ্যে যেই ছোট ছোট কিউব গুলা থাকে এগুলো হচ্ছে অর্ধতরল, মানে একেবারে পানির মতো তরল না, কিন্তু আবার একেবারে শক্তও না বরফের মতো, তার মাঝামাঝি একটা অবস্থা হচ্ছে অর্ধতরল। ওকে, তাহলে প্রোটোপ্লাজম কিন্তু একটা লিভিং সাবস্টেন্স। সেল ওয়াল কিন্তু নন লিভিং সাবস্টেন্স, কিন্তু প্রোটোপ্লাজম ইজ এ লিভিং সাবস্টেন্স। Sign of life are emerged due to the various reaction within the protoplasm. প্রোটোপ্লাজমের ভিতরে বিভিন্ন রিয়াকশন হয় এবং এই কারণেই সাইন অফ লাইফ ইমার্জ করে, অর্থাৎ প্রকাশ পায়। জীবনের যে অস্তিত্ব সেটা প্রকাশ পায় এই প্রোটোপ্লাজমের বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে। It is composed of various organic and inorganic substance. তাহলে protoplasm is composed of organic and inorganic substance. The water constitute about 67 to 90% of the protoplasm. তাহলে প্রোটোপ্লাজমের ভিতরে ওয়াটার থাকে 67 থেকে 90%। প্রোটোপ্লাজম contains cytoplasm and nucleus. খুবই ইম্পর্টেন্ট। প্রোটোপ্লাজমের ভিতরে থাকে সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস, দ্য টু মেইন পার্টস অফ এ সেল। সেলের মেইন দুইটা পার্ট কি? সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস। তাহলে এখান থেকে জাস্ট বুঝার চেষ্টা করো। সেলকে দুইটা ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে সেল ওয়াল আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে আবার দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে কি? নিউক্লিয়াস। ওকে, তাহলে প্রোটোপ্লাজমের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আশা করি এতটুকু বুঝতে পেরেছো সবাই। তারপরে আসো সাইটোপ্লাজম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো একাডেমি ইংলিশ ভার্সন নিয়ে এসেছে। রেগুলার ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে। ক্লাস 6 থেকে 10 এবং এসএসসি এক্সামিনেদের জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস 10-এর একটা প্যাকেজের মধ্যে আমরা রেখেছি বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে এবং সলভ ক্লাস থাকবে এর সাথে। পাশাপাশি আরেকটা প্যাকেজের মধ্যে আমরা হায়ার ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ইনক্লুড করেছি, এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা পার উইক। এবং ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড সায়েন্স, এই 3টা মিলে আমরা একটা প্যাকেজ চেষ্টা করব চালানোর জন্য, এবং পার উইক 3 ক্লাসেস পাবা। ক্লাস 7-এর জন্য ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড ইংলিশ আমাদের সার্ভিসের মধ্যে থাকবে, এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা। এবং সবশেষ ক্লাস 6-এর ম্যাথ, সায়েন্স অ্যান্ড ইংলিশ এই বিষয়ের ওপর বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া হবে।
যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে। সবাইকে স্বাগতম। Cytoplasm. Jelly-like substance outside the nucleus is called cytoplasm. তাহলে এই যে ছবিটার মধ্যে তাকাও, এই যে গোল বলের মতো যে জিনিসটা দেখতেছো এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমে বাকি যা কিছু আছে, নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমে যা কিছু আছে সব কিছু হচ্ছে সাইটোপ্লাজম। বুঝা গেছে? আমরা কি বলছিলাম, প্রোটোপ্লাজমের দুইটা পার্ট, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যেই পার্টই দুইটা, একটা হচ্ছে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। তো নিউক্লিয়াসকে বাদ দিয়ে দিলে কি থাকবে, শুধু সাইটোপ্লাজম থাকবে। তো নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিলাম আমি, এবং বাকি যে বিশাল হলুদ পোর্শনটা রইলো, এই পুরো জায়গাটা হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কি? জেলি লাইক সাবস্টেন্স আউটসাইড দ্য নিউক্লিয়াস ইজ টার্মড এজ সাইটোপ্লাজম. Living structure inside cytoplasm take part in various physiological activities of cell called cytoplasmic organelles. তাহলে সাইটোপ্লাজমের ভিতরে যেসব লিভিং স্ট্রাকচার থাকে বা অর্গানেলি থাকে, যেগুলো ভেরিয়াস ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি সম্পন্ন করে। ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? শরীরবৃত্তীয় কাজ। শরীর বৃত্তীয় কাজ মানে হচ্ছে নর্মাল ফাংশন, তোমার বডির নর্মাল ফাংশন, সেটাই হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। এগুলো করে হচ্ছে সাইটোপ্লাজমিক অর্গানেলি গুলো। ইন এ টিপিক্যাল সেল নর্মালি দ্য ফলোইং অর্গানেলি আর ফাউন্ড। তাহলে একটা সাধারণ সেলে, সাধারণ কোষে এই অর্গানেলি গুলা পাওয়া যায়। কি কি? এক হচ্ছে প্লাস্টিড, দুই হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তিন হচ্ছে গোলজি বডি, চার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পাঁচ হচ্ছে রাইবোজোম, ছয় লাইসোজোম, সাথে সেন্ট্রিওল। এখান থেকে তোমার তোমার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। ওকে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এই তিনটা পার্ট, তিনটা অর্গানেলি সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে। মাঝে মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গোলজি বডি থেকে কোশ্চেন আসে, তবে ফ্রিকোয়েন্টলি না। ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসবে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম থেকে। তাহলে চলো আমরা আমাদের অর্গানেলি গুলো এখানে ডিটেক্ট করি। ঠিক আছে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াসের গায়ে যেগুলো জায়গা আছে, এটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, দেখছো? এই যে এটা একটা মাইটোকন্ড্রিয়া, এটা একটা মাইটোকন্ড্রিয়া। এই হচ্ছে প্লাস্টিড, এই যে প্লাস্টিড, এই যে প্লাস্টিড। ওকে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম। রাইবোজোম হচ্ছে দানার মতো থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ছোট ছোট দানার মতো রাইবোজোম লেগে থাকে। এই হচ্ছে আমাদের গোলজি বডি। হ্যাঁ, গোলজি বডি। তোমরা নিজের চেষ্টায় আরো বেশি বেশি অর্গানেলি এখান থেকে খুঁজে বের করবে। চলো পরবর্তী পেজে যাই। সেল ভ্যাকিউল. Cellular living organelle and non-living substance are present in the cytoplasm. In plant cell, non-living substance include various reserve food. তাহলে non-living substance এর মধ্যে কি কি থাকতেছে? Various reserve food, হ্যাঁ, রিজার্ভের খাবার, excreted and secreted substance, যেই সব সাবস্টেন্স গুলো বডি থেকে বের করে দিতে চায় সেল। In cytoplasm, there are large and small vacuole full of liquid substance called cell sap. তাহলে সেল ভ্যাকিউলে যে লিকুইড সাবস্টেন্স থাকে তার কি নাম? সেল স্যাপ, এমসিকিউতে আসবে। These are called cell vacuoles. এই বড় বড় গর্তগুলো বা রিজার্ভার গুলোকে বলা হয় সেল ভ্যাকিউল। সেল ভ্যাকিউল কোনটা? সেল ভ্যাকিউল হচ্ছে এই যে বিশাল বড় একটা গর্ত দেখতেছ, খালি জায়গা, এই জায়গাটা হচ্ছে সেল ভ্যাকিউল। এবং সেল ভ্যাকিউলের মধ্যে যেই লিকুইড সাবস্টেন্সটা থাকে তার নাম কি? তার নাম কমেন্ট বক্সে জানো। ঠিক আছে, তার নাম তোমরা যারা ভিডিওটা দেখতেছো কমেন্ট বক্সে জানাবো। এই বিশাল বড় জায়গাটা হচ্ছে সেল ভ্যাকিউল। অ্যানিমাল সেলেও থাকে, অ্যানিমাল সেলে থাকে হচ্ছে ছোট ছোট। এটা কিন্তু একটা প্ল্যান্ট সেল। ওকে, টিপিক্যাল প্ল্যান্ট সেল, এটা হচ্ছে কি টিপিক্যাল অ্যানিমাল সেল।
তাহলে অ্যানিমাল সেলেও ভ্যাকিউল থাকে বাট ছোট ছোট, আর অন্যদিকে প্ল্যান্ট সেলে একটা বিশাল বড় ভ্যাকিউল থাকে। ওকে, usually animal cell do not have cell vacuole, but in certain cell these vacuole are present, they are very small in size. যদি প্রেজেন্ট থাকে তাহলে খুবই স্মল থাকবে সাইজে। In plant cell large number of vacuoles are present and their size are comparatively large. Different organic acid, salt, carbohydrate, protein, etc. are present in the soluble form in the vacuole, সেগুলো কি soluble ফর্মে থাকে ভ্যাকিউলে, and make up the cell sap, সেগুলো মিলে সেল স্যাপ তৈরি হয়। তাহলে সেল স্যাপ কি কি দিয়ে তৈরি? Different organic acid, salt, carbohydrate, protein, etc. present in soluble form in the vacuoles and make up the cell sap. ওকে, এতটুকু বুঝেছো সবাই? তাহলে চলো লেসন 3 to 4 আমরা শুরু করি। ইন্ট্রোডাকশন অফ সেল অর্গানেলি। সেল অর্গানেলি গুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব। স্মল লিভিং স্ট্রাকচার covered with defined membrane present in cytoplasm are called cell organelle. তাহলে এটা ডেফিনেশন তোমরা ইউজ করতে পারো। হোয়াট ইজ সেল অর্গানেলি? স্মল লিভিং সাবস্টেন্স কভার্ড বাই ডেফিনেটিভ মেমব্রেন, তাদের প্রত্যেকে কিন্তু নিজ নিজ মেমব্রেন থাকে সেল অর্গানেলি গুলার। প্রেজেন্ট ইন সাইটোপ্লাজম, তারা কোথায় আছে? সাইটোপ্লাজমে। আর কল্ড সেল অর্গানেলি, তাদের বলা হয় সেল অর্গানেলি। শর্ট ডিসকাশন অফ দিস স্ট্রাকচার আর গিভেন বিলো। প্রথমে হচ্ছে কি প্লাস্টিড। রাউন্ড or elliptical organelles with or without pigment present in living cell are called plastid. তাহলে রাউন্ড অথবা ইলেকট্রিক্যাল অর্গানেলি যেগুলো আছে উইথ or without pigment, পিগমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, in living cell called plastid. Normally animal cell do not have plastid. তাহলে দেখো প্লাস্টিড কেবলমাত্র প্ল্যান্ট সেলের বৈশিষ্ট্য, প্ল্যান্ট সেলের ক্যারেক্টারিস্টিক, অ্যানিমাল সেলে প্লাস্টিড থাকে না। দিস অর্গানেলি ইজ ইউনিক ক্যারেক্টারিস্টিক অফ প্ল্যান্ট সেল। তাহলে সেটা কি একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক কার? প্লান্ট সেলে, কারণ অ্যানিমাল সেল থাকে না, শুধুমাত্র প্ল্যান্ট সেলে থাকে। দ্য প্রাইমারি ফাংশন অফ প্লাস্টিড আর সিনথেসিস অফ ফুড। প্লাস্টিডের প্রধান কাজ কি? ফুড সিনথেসিস, পিগমেন্টেশন অর্থাৎ রঙিন করা, স্টোরেজ অফ ফুড খাদ্য সংরক্ষণ করা। সিনথেসিস অফ ফুড করে যারা হচ্ছে গ্রিন প্লাস্টিড, হ্যাঁ। পিগমেন্টেশন যারা হচ্ছে কালারফুল প্লাস্টিড, আর স্টোরেজ ফর ফুড যাদের কোনো কালার নেই, কালারলেস প্লাস্টিড করে হচ্ছে স্টোরেজ অফ ফুড। ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্স or absence of pigment, plastid are of two type. এক হচ্ছে ক্রোমোপ্লাস্ট or colored plastid and leucoplast or colorless plastid. ঠিক আছে, তাহলে দুই ধরনের, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্রোম মানে হচ্ছে কি কালার, আমরা যে ব্রাউজ ইউজ করি ক্রোম, ওই ক্রোম মানে কি কালার, দেখবা যে ক্রোমের লোগোতে অনেকগুলো কালার দেওয়া আছে। আর লিউকোপ্লাস্টিড হচ্ছে কালারলেস প্লাস্টিড, যাদের কোনো কালার নেই। ক্রোমোপ্লাস্টিড আর অফ টু টাইপ, ক্রোমোপ্লাস্টকেও আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্ট। তাহলে ক্লোরো আবার ক্লোরো মানে হচ্ছে গ্রিন আর ক্রোমো হচ্ছে আদার কালার্স। ইট হ্যাজ থ্রি পার্টস সাচ এজ কভারিং মেমব্রেন। প্লাস্টিডের তিনটা পার্ট আছে, কি কি? ইট হ্যাজ থ্রি পার্টস, ওকে, সাচ এজ কভারিং মেমব্রেন, গ্রানা এন্ড স্ট্রোমা। এটা তিনটা পার্ট আছে, কভারিং মেমব্রেন, গ্রানা এন্ড স্ট্রোমা। ক্লোরোপ্লাস্ট আর প্রেজেন্ট ইন গ্রিন পার্ট এন্ড কন্টেইন ক্লোরোফিল পিগমেন্ট। তাহলে ক্রোমোপ্লাস্ট কি করে? ক্লোরোফিল পিগমেন্টকে কন্টেইন করে। ইটস মেইন ফাংশন ইজ টু হেল্প ফটোসিনথেটিক প্রসেস, যেটা বলছিলাম, তোমার সবুজ প্লাস্টিড যে আছে তার বডিতে থাকে হচ্ছে ক্লোরোফিল, এবং এই ক্লোরোফিলটা ফটোসিনথেসিসে কাজ করে। ফটোসিনথেসিস মানে কি? ফুড প্রোডাকশন। ক্রোমোপ্লাস্ট প্রডিউসেস ভেরিয়াস কালার ইন ফ্লাওয়ার এন্ড পেটেল এন্ড ফ্রুট। তাহলে ক্রোমোপ্লাস্ট কি করে? কালার দেয় কাকে? ফুল, ফ্লাওয়ার, পেটেল এন্ড ফ্রুট। ঠিক আছে, ফুলের পাপড়ি, ফল, এসবের যে কালার গুলো আমরা দেখি সেগুলো আসে ক্রোমোপ্লাস্ট থেকে। ডিউরিং রাইপেনিং অফ গ্রিন ফ্রুট, chloroplast is converted into chromoplast and produce various color in the fruit. তাহলে বলতেছে যখন সবুজ সবুজ ফল পেকে যায়, যেমন মনে করো সবুজ কলা পাকলে কি হলুদ হয়ে যায়, বা সবুজ আম পাকলে হলুদ কমলা এই টাইপের একটা রং হয়ে যায়,
তাহলে এগুলো কিভাবে হয়? ক্লোরোপ্লাস্টটা কনভার্ট হয় ক্রোমোপ্লাস্টে এবং ভেরিয়েশন অফ কালার সৃষ্টি করে। The brilliant red color of tomato you see due to lycopene pigment, এই যেগুলো আসবে এমসিকিউতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রিলিয়ান্ট রেড কালার, টমেটোর যে রেড কালারটা আমরা পাই সেটা কার কারণে আসে? লাইকোপিন পিগমেন্টের কারণে। লাইকোপিন পিগমেন্ট ফাউন্ড ইন ক্রোমোপ্লাস্ট। ইন ক্রোমোপ্লাস্ট ইয়েলো, অরেঞ্জ, রেড কালার পিগমেন্টস আর প্রেজেন্ট। তাহলে ক্রোমোপ্লাস্টে কি কি পিগমেন্ট আছে? ইয়েলো আছে, অরেঞ্জ আছে, রেড আছে। ঠিক আছে, এতটুকু বুঝছো সবাই? লিউকোপ্লাস্ট মানে হচ্ছে কালারলেস প্লাস্টিড আর প্রেজেন্ট ইন প্ল্যান্ট হোয়ার লাইট ক্যান নট রিচ। লাইট যেসব জায়গায় পৌঁছাইতে পারে না সেই সব জায়গায় কে থাকে? লিউকোপ্লাস্ট আর প্রেজেন্ট, সেসব জায়গায় লিউকোপ্লাস্ট থাকে। সাচ অ্যাজ প্লাস্টিড অফ রুট সেল, অর্থাৎ শিকড়ের, গাছের যে শিকড় আছে শিকড়ের মধ্যে যে প্লাস্টিড সেগুলো কিন্তু দেখবে যে সাদা রঙের হয় শিকড়গুলা, কারণ কি সেখানে লিউকোপ্লাস্ট থাকে। লিউকোপ্লাস্ট when exposed to sunlight converted into chromoplast, যখন লিউকোপ্লাস্টটা সানলাইটে এক্সপোজ হয়, সানলাইট পায়, সূর্যের আলো যখন লিউকোপ্লাস্টের ওপর পড়ে তখন সেটা ক্লোরোপ্লাস্টে কনভার্ট হয়ে যায়। You might seen that when green grass is covered with brick, grass become white. The chloroplast of these grasses become white. When the brick is taken away, the white grass gradually become green due to the sun ray. It is proved that one type of chloroplast may be changed into another type. তাহলে কি বলছে বুঝছো? বলছে যে মনে করো একটা ইট ঘাসের ওপর পড়ে আছে, 3-4 দিন পড়ে আছে, 3-4 দিন পরে যদি তুমি ইটটা উঠাও দেখবা যে ঘাসগুলো সাদা হয়ে গেছে। আবার ইটটা ওইখান থেকে সরায় ফেলো, দেখবা যে 2-3 দিনের মধ্যেই ঘাসগুলো আবার সবুজ হয়ে যাবে। মানে লিউকোপ্লাস্ট সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কনভার্সন পসিবল। তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম। কারো কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাও। কেউ যদি আমাদের সাথে প্রাইভেটলি কনসাল্ট করতে চাও তাহলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।